রেকর্ড ঋণের বোঝা, বিপুল রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ আর চড়া মূল্যস্ফীতি মাথায় নিয়ে শুরু হচ্ছে নতুন অর্থবছর ২০২৬-২৭। দীর্ঘদিন ধরে থাকা বিনিয়োগ বাণিজ্যের স্থবিরতা কাটাতে নতুন সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আর সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে মনোযোগী হতে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। পদক্ষেপ গ্রহণ করেছি। ১১ জুন পেশ করার পর লম্বা সময়ের আলোচনা, সংশোধন ও সিদ্ধান্তের পর ৩০ জুন পাশ হয়েছে নতুন অর্থবছরের বাজেট, যা আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে ১ জুলাই থেকেই। এ বাজেটের মাধ্যমে থমকে থাকা বিনিয়োগ, কর্মসংস্থান ও বাণিজ্যে গতি ফেরাতে চায় বিএনপি সরকার। এজন্য দেয়া হয়েছে বিভিন্ন খাতে কর ছাড়, প্রণোদনা এবং নীতি সহায়তার আশ্বাসও। 360 ডিগ্রিতে না আসলে প্রায় ২০০ বছর ধরে বংশপরম্পরায় একাধিক খাতে ব্যবসা পরিচালনা করে আসছে আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন জানান, জ্বালানি সংকটে দীর্ঘদিন ধরে চ্যালেঞ্জে ব্যবসায়ীরা। তাই নতুন অর্থবছরেও বাড়তি দুশ্চিন্তা থাকবে কাঁচামালের অতিরিক্ত দাম, আমদানি জটিলতার মতো বিষয়গুলো। বাংলাদেশ এখন অ্যাকচুয়ালি নেট নেগেটিভ ইনভেস্টমেন্ট একটা কান্ট্রি, কেননা সবাই মিলে লস করছে। ওটা তো আপনার ক্যাপিটাল ইরোশন হচ্ছে, অর্থাৎ ইনভেস্টমেন্ট ইরোশন হচ্ছে। আপনি এটাকে ঠিক না করে নতুন ইনভেস্টমেন্ট আপনি আনতে চাইলেও অ্যাকচুয়ালি হবে না। অনেক প্রাইস আমার কনজিউমারের যে ক্যাটাগরিটা ছিল, যে গ্রুপটা ছিল, তাদের বাইরে চলে গেছে বলেও আমাদের ইকোনমিতে স্লোডাউন আসছে। এবারও চড়া মূল্যস্ফীতির বৃত্তেই শুরু হচ্ছে নতুন অর্থবছর, যাতে আরও চিন্তা বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ। রেমিটেন্স প্রবাহ কিছুটা স্বস্তি দিলেও রপ্তানি আয়ে নেই কাঙ্ক্ষিত গতি। এছাড়া নতুন বাজেটে বিপুল রাজস্বের চাপ আর দেশি বিদেশি ঋণের ধাক্কা সামাল দিতে হবে অর্থমন্ত্রীকে। তাই কঠিন সমীকরণের এই সময়ে নীতি প্রণয়নে সরকারকে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। একটা প্রধান লক্ষ্য হওয়া উচিত ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি কীভাবে আমরা রেস্টোর করব। এটা ৩-৪টা দিক আছে। একটা তো হচ্ছে যে আমাকে ইনফ্লেশনটা কমাতে হবে। এক্সপোর্ট ভালো করছে না এবং এটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন আছি। এখানেও সরকারকে কাজ করতে হবে, আমাদের ইন্ডাস্ট্রিকে কাজ করতে হবে। রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা, এটা কিন্তু অনেকটাই বেশি। প্রচুর দুর্বলতা আছে, এখানে দুর্নীতি আছে, অনেক কিছু আছে। যে এই সবগুলোকে যদি দূর করা যায়, তাহলে আমরা যেটা বলছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা অর্জন করা কিন্তু সম্ভব। নতুন অর্থবছরে এনবিআর এর বড় লক্ষ্যমাত্রা চাপে ফেলতে পারে ব্যবসায়ীদেরকে, যা বাধা হতে পারে বিনিয়োগ কর্মসংস্থানে। এছাড়া মুদ্রানীতিতে নীতি সুধার না কমায় ব্যবসার খরচও থাকবে দুশ্চিন্তার কেন্দ্রে। যারা ইনভেস্টর, তারা খুব বেশি সিদ্ধান্ত নিচ্ছেন না বা সেরকম করে ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন না। ব্যাংক খাতকে সুস্থ ধারায় নিয়ে আসা এবং একই সঙ্গে যে ব্যাংক খাতের যে গভর্নেন্স, সেটাকে ইমপ্রুভ করা, তো সেগুলোর জন্য কমিটমেন্ট আছে। কিন্তু কমিটমেন্ট এক জিনিস, সেটা রিয়েলাইজেশন হচ্ছে আর এক রকম। নতুন অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%, অথচ গেল 4 অর্থবছরের গড় অর্জন 4.5%-এর নিচে। সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনার পাশাপাশি নতুন অর্থবছরে সরকারকে বাড়তি মনোযোগ দিতে হবে বিনিয়োগ বাণিজ্যে গতি ফেরাতে। বিশ্লেষকরা বলছেন যে কেবল অভ্যন্তরীণ সংকট সমাধান করলে চলবে না, বাড়তি গুরুত্ব দিতে হবে বহির্খাতের নানামুখী সমস্যার সমাধানেও। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হল ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট। ফলে উন্নয়ন এবং অনুন্নয়ন কর্মকাণ্ডের পেছনে এক বছরে সরকার ব্যয় করবে ৯,৩৮,০০০ কোটি টাকা। গতকাল সকাল ১১টায় বসা সংসদ অধিবেশনে মঞ্জুরি ও বরাদ্দের দাবির বিপরীতে বেশ কিছু ছাঁটাই প্রস্তাব এলেও কণ্ঠ ভোটে তা নাকচ হয়ে যায়। ফলে কোনো পরিবর্তন আসেনি ব্যয় বণ্টনে। নতুন বাজেটে থাকছে রেকর্ড ২,৪৩,০০০ কোটি টাকার ঘাটতি, আর এনবিআর এর কাঁধে আদায়ের দায়িত্ব ৬ লাখ কোটির উপরে। মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো সোমবার অর্থবিল চূড়ান্ত হওয়ার পরদিন রীতি অনুযায়ী নির্দিষ্টকরণ বিল পাশের প্রক্রিয়া শুরু হয় সংসদ অধিবেশন। সকাল ১১টা থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ও মঞ্জুরির দাবি জানান মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এরপর কিছু ক্ষেত্রে ছাঁটাই প্রস্তাব উত্থাপন করা হয় বিরোধী দলীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে, যার সবই নাকচ হয়ে যায় কণ্ঠ ভোটে। এই ছাঁটাই প্রস্তাবগুলো আমরা প্রত্যাহার করে নিলাম। শেষ দিকে এসে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমানের প্রস্তাবের প্রেক্ষিতে বাদ দেওয়া হয় ছাঁটাই প্রস্তাবের প্রক্রিয়াও। পরে মঞ্জুরি ও বরাদ্দ উত্থাপন শেষ হলে সংসদে নির্দিষ্টকরণ বিল তোলার অনুমতি চান অর্থমন্ত্রী। পরে তা চূড়ান্তভাবে পাশ হয় কণ্ঠ ভোটে। নির্দিষ্টকরণ বিল ২০২৬ সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে নির্দিষ্টকরণ বিল ২০২৬
অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। নির্দিষ্টকরণ বিল পাশের মাধ্যমে 2026-27 অর্থবছরের জন্য বিভিন্ন উন্নয়ন ও অনুন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করা যাবে 9,38,000 কোটি টাকা, যার মাধ্যমে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য 6.5%। আর দীর্ঘদিন ধরে 2 অঙ্কের কাছাকাছি মূল্যস্ফীতি থাকলেও তা নামানোর লক্ষ্য ধরা হয়েছে 7.5%। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে নির্দিষ্টকরণ বিল 2026 আগের বাজেট থেকে প্রায় 18% বড় করা হলেও 3 ভাগের 2 ভাগ অর্থই চলে যাবে অনুন্নয়ন ব্যয় মেটাতে। যদিও এডিপির আকার ধরা হয়েছে রেকর্ড 3 লাখ কোটি টাকা। আর 2,43,000 কোটি টাকার ঘাটতি অর্থায়নে এবারও বড় নির্ভরতা থাকবে ব্যাংক ব্যবস্থার উপরে। আছে বিদেশ থেকে বড় অঙ্কের ঋণ করার লক্ষ্যমাত্রাও। জুয়া প্রতিরোধ বিলের উপরে এদিন সংসদে জুয়া প্রতিরোধ সহ একাধিক বিলও পাশ হয়। দেশের ব্যাপারে আমরা ভোটে দেব। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। ঝিমিয়ে পড়া ব্যবসা বিনিয়োগে গতি ফেরাবে বিএনপি সরকারের প্রথম বাজেট। স্বস্তি দেবে সাধারণ মানুষকে। কর ছাড় বেশি হওয়ায় কঠিন হবে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ, এমন পর্যবেক্ষণ অর্থনীতিবিদদের। তাদের হিসাবে কর আদায়ের গতি না বাড়লে প্রকৃত বাজেট ঘাটতি হবে 4 লাখ কোটি টাকা। ফলে পুরোপুরি ঋণ নির্ভর হয়ে পড়বে উন্নয়ন বাজেট। হাত পাততে হবে পরিচালন ব্যয় মেটাতেও। রুহুল আমিরের রিপোর্ট। নির্দিষ্টকরণ বিল 2026। ধন্যবাদ মাননীয় স্পিকার। গত 11 জুন সংসদে তারেক রহমান সরকারের প্রথম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যার আকার 9,38,000 কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডের পেছনে বরাদ্দ রেকর্ড 3 লাখ কোটি। তবে অর্থ জোগাড়ে রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা। দীর্ঘ আলোচনার পর 30 জুন বিকেলে যা পাশ হয় কণ্ঠভোটে। ফ্যামিলি কার্ডের মতো বেশ কিছু উদ্যোগের মাধ্যমে কম আয়ের মানুষকে সহায়তার উদ্যোগ আছে বাজেটে। দেয়া হয়েছে নিত্যপণ্য সহ নানা খাতে কর ছাড়, যার সুফল পাবেন সাধারণ মানুষ ও ব্যবসায়ী গোষ্ঠী। কিছুটা ব্যতিক্রমী বাজেটই হয়েছে এবং বেশ কিছু ডিপার্চার আছে, গতানুগতিকতার বাইরে তারা আসার চেষ্টা করেছেন। সেটা বিনিয়োগ বান্ধব করার চেষ্টা, সেটা হলো যারা নাকি প্রান্তিক উপান্তিক মানুষ আছেন তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা। তবে দুশ্চিন্তা অর্থায়ন ঘিরে। কর ফাঁকি কমানো না গেলে আগামী অর্থ বছরে রাজস্ব আদায়ে ঘাটতি ছাড়াবে 1 লাখ কোটি। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী নাও মিলতে পারে বিদেশি ঋণ। ফলে উন্নয়নের পাশাপাশি পরিচালন ব্যয় মেটাতেও লাখ কোটি টাকা ঋণ করতে হতে পারে সরকারকে। আশাটা করা হচ্ছে যে এই ছাড়ের ফলে আমরা বিনিয়োগ এবং অন্যান্য কর্মসংস্থান কর্মসৃজনের মাধ্যমে সরকারের আয় বাড়বে। এখানে একটা সময়েরও পার্থক্য থাকে। এই ধরনের সংস্কারগুলি যদি আমরা ভালোভাবে বাস্তবায়িতও করি, এটার ফলাফল পেতে একটুটা সময় লাগে। সরকারের যে সম্পদ সংগ্রহের গতির উপরে বাজেট বাস্তবায়ন নির্ভর করবে। সুতরাং সেই জায়গাটা তো যদি সাফল্য আপনি না পান তাহলে আপনার একটা বড় জায়গা থাকবে হলো যে সামনের দিকে তাহলে কোথায় আমি বা কাটছাট করবো। কারণ সরকার যে ঋণ নেবেন এইটা খুব বেশি বাড়ানোর সুযোগ নাই। নতুন অর্থ বছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মকর্তাদের নবম পে স্কেল। যদিও বেতন ভাতায় বরাদ্দ রাখার বিষয়টি অস্পষ্ট, ফলে পরিবর্তন আসতে পারে ব্যয় বন্টনে। যেই বাজেটের হয়তো বরাদ্দ দেওয়া হয়েছে একটা অনেকগুলো জায়গাতেই আছে, কিন্তু আপনার নতুন করে প্রকল্প নেয়ার সাপেক্ষে আসলে থোক বরাদ্দগুলোর ব্যবহারের নির্ভর করছে। সুতরাং সেইটা আসবে। সরকারি চাকরিজীবীদের যে বেতন বাড়ানোর প্রক্রিয়া কতখানি আসতে যাচ্ছে সেটা বাজেটে একেবারে ক্লিয়ারলি নাই। সো সেই বিষয়গুলো আসবে। সুতরাং যেই বরাদ্দ দেওয়ার জায়গাগুলো আমরা এখন দেখছি সেটা থাকবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এমন পরিস্থিতিতে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা অর্থনীতির গতি ফেরাতে সহায়তা করবে বলে মত অর্থনীতিবিদদের। দাবি নম্বর 25। রুহুল আমিন, 71, ঢাকা। দেশের ব্যাংক খাতে সুশাসন ফেরানো এবং খেলাপি কমাতে 18 মাসের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে অর্থঋণ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুদ্রানীতি ঘোষণার সময় এসব কথা বলেন গভর্নর মুস্তাকুর রহমান। নতুন অর্থ বছরের জন্য দেয়া মুদ্রানীতিতে এবারও অপরিবর্তিত রাখা হয়েছে নীতি সুধার। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। দেশের ব্যাংক খাতের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ খেলাপি ঋণ। বর্তমানে যে হার 30% উপরে। বিভিন্ন সময় এটি কমাতে নীতি সহায়তা কিংবা সুযোগ দেওয়া হলেও তা অপব্যবহার হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। তবে এবার আরও কঠোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর জানান, এজন্য নেওয়া হয়েছে 18 মাসের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা।
এর মধ্যে প্রথম ধাপে 6 মাসের জন্য চালু করা হয়েছে বুলেট পেমেন্ট এক্সিট পলিসি, যার আওতায় অলাভজনক প্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিল না করে এককালীন নিষ্পত্তিতে হিসাব বন্ধের সুযোগ পাবে ব্যাংকগুলো। আমরা আসলে আগামী 18 মাসের একটা প্ল্যান করেছি এনপিএল এর জন্য। এর মধ্যে ফার্স্ট 6 মান্থসের একটা পলিসি আপনারা দেখেছেন গতকাল, অর্থাৎ আমরা বুলেট পেমেন্টে এক্সিট পলিসি, আমরা কিন্তু এই রিশিডিউল এই জিনিসটাকে আর এনকারেজ করছি না। কেউ যদি চায় বুলেট পেমেন্টে বিজনেস থেকে বের হয়ে যেতে পারবে। শুধু নীতিমালা নয়, আইন সংস্কারেও জোর দেওয়ার কথা জানান গভর্নর। বলেন, প্রক্রিয়া চলছে অর্থঋণ আদালতের মামলা সর্বোচ্চ 6 মাসে নিষ্পত্তির। সাথে ব্যাংকের মন্দঋণ কেনার জন্য সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনের কথাও বলেন তিনি। সিটি গ্রুপের ঋণ জটিলতা সমাধানে 3 শীর্ষ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের দায়িত্ব দেওয়ার কথাও জানান গভর্নর। আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। অর্থাৎ আমরা যেই লোন কোর্টগুলোতে দেখি অর্থঋণ আদালত বা অন্যান্য আদালতে গিয়ে এই কেসগুলো অনেক লম্বা সময় ধরে চলে, সেই সুযোগটা আমরা কমানোর জন্য সুপারিশ করেছি। এদিনের মুদ্রানীতিতে আগের 10% অপরিবর্তিত রাখা হয়েছে নীতি সুদহার, আর বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি মাত্র 7.5%। তবে উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখতে 4 থেকে 6% ভর্তুকিযুক্ত সুদে বিশেষ ঋণ সুবিধার চালু করার কথা জানান তিনি। কিছু সলিউশন বের করেছেন। আমার মনে হয় যে নেক্সট 3 মান্থসের মধ্যে এগুলো এক্সিকিউশনে গেলে সিটি গ্রুপ হয়তো প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবে। আমাদের যে পলিসি রেট যে 10% ছিল, সেই 10% আমরা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। বিনিময় হার নিয়ে স্বস্তি প্রকাশ করে গভর্নর জানান, গেল কয়েক মাসে ইসলামী ব্যাংকে 13,000 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। এগুলোর ব্যাপারে আমরা খুব কঠোর অবস্থানে আছি। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা। দর্শক, আজ থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর কোড। এই নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারণ বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল জাহের আনাস। আমরা যাচ্ছি তার কাছে। আনাস, আমরা খুব সহজভাবে যদি বলতে চাই কিউআর কোডটা কিভাবে কাজ করবে এবং এটার জন্য কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে, মানুষ কতটা প্রস্তুত এই বিষয়টা গ্রহণ করতে? হ্যাঁ ফারুক, আপনি জানেন বাংলা কিউআর কোড কিন্তু এখনই নতুন করে চালু হয়েছে এটা নয়। মূলত ফ্যাসিস্ট সরকারের আমলে ওই সময় যে গভর্নর ছিলেন ফজলে কবির, তারপরে যিনি এসেছেন অর্থাৎ আব্দুর রউফ তালুকদার এসে কিন্তু এই বাংলা কিউআর কোডের বিষয়ে কাজ শুরু করেন। কিন্তু ওই সময় আপনি জানেন সে সময় ব্যাংক খাতে ব্যাপক হারে লুটপাট হয়েছিল। এই কারণে মূল্যস্ফীতি কমানোর জন্য তারা এই উদ্যোগ অন্য উদ্যোগগুলো নিতে গিয়ে এই কাজটিতে তারা খুব বেশি জোর দিতে পারেননি। কিন্তু নতুন গভর্নর আসার পর তিনি দেখেছেন যে বাংলাদেশের যেই টাকা ছাপাতে যে টাকা খরচ হয়, এটা বাঁচানো গেলে আমরা অন্য কাজে এইসব অর্থ ব্যয় করতে পারবো। এজন্য তিনি এছাড়া আমাদের যে দুর্নীতি আছে, তারপরে বিভিন্ন ধরনের প্রতারণা আছে, এগুলো বন্ধ করার ক্ষেত্রেও বাংলা কিউআর কোড ভূমিকা রাখতে পারে। এটার জন্যই তিনি এই বিষয়টিতে ব্যাপক হারে জোর দিয়েছেন। বিশেষ করে তিনি এসেই কয়েকদিনের মধ্যেই ব্যাংকগুলোকে 1 জুলাই থেকে বাংলা কিউআর কোড বাধ্যতামূলক করে দিয়েছেন। এই কারণে অনেক ব্যাংক এটাতে রাজি না থাকলেও বাধ্যতামূলকভাবে তারা এখানে যুক্ত হতে বাধ্য হয়েছে। এটার ফলে আমাদের যারা ক্রেতা আছেন তারা উপকৃত হবেন, বিক্রেতারা উপকৃত হবেন। কিভাবে সেটা হচ্ছে এভাবে যে আমরা এখন পকেটে নগদ টাকা নিয়ে ঘুরি, তারপরে কার্ড নিয়ে ঘুরি, বিভিন্ন সময় কার্ড ক্লোনিং হয়, তারপরে ছিনতাইকারীদের কবলে পড়তে হয়। আমরা যদি একটি মোবাইল নিয়ে শুধু ক্রয়ের জন্য যাই, সেই মোবাইলে একটি কিউআর কোড ব্যবহার করে আমরা সব ধরনের কেনাকাটা করতে পারবো। আবার বিক্রেতারাও তাদের অন্য যেই লেনদেন আছে সেগুলো বাংলা কিউআরে করতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে আমরা এখনও এই কাজগুলো করতে পারি। সেটা ধরেন বিভিন্ন অ্যাপের মাধ্যমে, অর্থাৎ বিকাশ, নগদ, রকেট সহ অন্যান্য ব্যাংকের বিভিন্ন অ্যাপ অথবা তাদের কিউআর কোড ব্যবহার করে। অর্থাৎ
একাধিক কিউআর কোড ব্যবহার করতে হয়। এখন একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে আমরা এই কাজটি করতে পারবো। আবার আরেকটি বিষয় আমরা যদি জানাতে চাই সেটি হচ্ছে ধরেন আমাদের বিকাশ বা নগদ সহ যেসব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আছে সেগুলো থেকে টাকা উত্তোলন বা টাকা ট্রান্সফারের যে খরচ আছে ওই খরচটা এখানে। আনাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী কারণ বাজার থেকে বাংলা কিউআর কোডের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল জাহের আনাস। এবার আমরা বাজার পরিস্থিতির খবর যেতে চাই সহকর্মী রাকিব হোসেনের কাছে। রাকিব, বাজেটের কোনো প্রভাব এখন পর্যন্ত নিত্যপণ্যের বাজারে আপনি দেখতে পাচ্ছেন কিনা? আমরা আসলে সংসদে বাজেট পাশ হয়েছে, কিন্তু বাজেটের খুব বেশি প্রভাব নিত্যপণ্যের বাজারে দেখা যাচ্ছে না। তবে আমরা যদি একটু পেছনের খবরটা বলতে চাই, আমাদের দেশীয় যেসব কাঁচা শাকসবজি নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে যেগুলো দেশে উৎপাদিত হয়, সেগুলোর ক্ষেত্রে অনেকগুলো জিনিসপত্রের দাম কিছুটা কম আছে আগের তুলনায়। যেমন আমরা যদি কাঁচা শাকসবজির কথা বলি, সেখানে আপনি দেখতে পাবেন যে 80 থেকে 50 টাকার মধ্যে বেশিরভাগ শাকসবজি এখন পাওয়া যাচ্ছে, যেটা কিছুদিন আগেও 100 টাকার ঘরে ছিল। সেটা কিছুটা এখন কমে পাওয়া যাচ্ছে বলা যাচ্ছে। বিক্রেতারা বলছেন যে আসলে উৎপাদন ভালো হয়েছে এবং সাপ্লাই চেইনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে এবং অনেক জায়গায় চাঁদাবাজি কিছুটা কমেছে, সেজন্য কিছুটা এখন দাম কমতির দিকে আছে। আমরা যদি ব্রয়লার মুরগি এবং ডিমের কথা বলি, সেখানেও একটা স্বস্তি বিরাজ করছে। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 150 টাকা এবং ফার্মের যে ডিম পাওয়া যাচ্ছে ডজন 115 টাকা 120 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে যেই জায়গায় নিয়ে মানুষের উদ্বেগ রয়েছে এখন, সেটি হচ্ছে মুদি পণ্য। বিশেষ করে আমরা যদি সয়াবিন তেলের কথা বলি, সয়াবিন তেল এখন প্রতি লিটার 200 টাকা বোতলজাত সয়াবিন তেল, এবং খোলা সয়াবিন তেল কিনতে গেলেও, পাম অয়েল কিনতে গেলেও সেটা বাড়তি দামে কিনতে হচ্ছে। এবং মাছের কথা যদি বলি, মাংসের দাম এখন কিছুটা বাড়তি। ইলিশের দাম অনেক বেশি, মানুষের নাগালের বাইরে, কেউ চাইলেই কিনতে পারছে না। কেজি মোটামুটি 1200 থেকে 2500 3000 টাকা পর্যন্ত ইলিশের দাম রয়েছে। এর বাইরে আমরা যদি মাংসের কথা বলি, গরুর মাংসের দাম কিন্তু সেই 750 থেকে 800 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে মানুষের আয়ের সাথে আসলে ব্যয়ের সামঞ্জস্য এখনো হয়নি, যে কারণে অনেক মানুষের কষ্ট হচ্ছে, যাদের সীমিত আয় তাদের বিশেষ করে। এবং আপনি যদি দেখেন যে বিবিএস এর যেই মাসিক যে মূল্যস্ফীতির ডেটা, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে গত মাসে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছিল এবং এই মাসে আসলে কোন পর্যায়ে আছে এখন পর্যন্ত সেই তথ্য জানা যায়নি। তবে মূল্যস্ফীতির একটা চাপ রয়ে গেছে, যেটা নতুন সরকার নানাভাবে এই চাপ সামাল দেওয়ার জন্য চেষ্টা করছেন। এবং সেখানে বড় একটা পদক্ষেপ যেটা, যে ব্যবসার খরচ কমিয়ে মূল্যস্ফীতির চাপ কমানোর একটা চেষ্টা চালানো হচ্ছে। এখানে ফুটপাতে যে দোকানদারদের আপনি দেখতে পাচ্ছেন যারা নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করে, তাদের সাথে আমরা কথা বলি যে তারা এক সময় এখানে এই ফুটপাতের জন্য বাড়তি টাকা ভাড়া দিতে হতো রাজনৈতিক নেতাদেরকে, কিন্তু এখন সেটি দিতে হচ্ছে না দেওয়ার কারণে তারা একটা স্বস্তির মধ্যে আছে এবং বিভিন্ন জিনিসপত্রের কাঁচা শাকসবজির কেজিতে 5 টাকা 10 টাকা করে তারা ছাড়ে বিক্রি করতে পারেন। তাদের সেই সুযোগটা এখন রয়েছে। ঠিক একইভাবে যারা পাইকারি বাজার থেকে বিভিন্ন ধরনের পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসেন, সেক্ষেত্রে চাঁদাবাজির একটা বিষয় ছিল। এখন সেখানে কিছুটা সতর্কতা তৈরি হয়েছে এবং অনেক জায়গায় চাঁদাবাজি কিছুটা কমেছে আমরা শুনেছি। সেই জায়গা থেকে হয়তো কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট দেখা যাচ্ছে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে কাঁচা বাজারের বা নিত্য প্রয়োজনীয় বাজারে মানুষের যে উদ্বেগ বা অস্বস্তির জায়গা, সেটি মূলত হচ্ছে মানুষের যে নিম্ন আয়। রাকিব, আপনাকে আমাদের সময় স্বল্পতে থামতে হচ্ছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন। 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।